Hello and good morning to all of you. Welcome back to my channel. निज़ामों की पैलेस में या निज़ामों की शहर में आपको दोबारा स्वागत है। आज के हमारे डेस्टिनेशन चौ मोहल्ला पैलेस। ওয়াই ইট ইজ চৌ মহল্লা বিকজ চৌ অর্থাৎ চার আর মহল্লা অর্থাৎ মহল আর প্যালেস। তো চারটি মহল নিয়ে এই প্যালেসটা তৈরি হয়েছে, তাই জন্য এটাকে বলা হয় চৌ মহল্লা প্যালেস। তো আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লাগছে, সঙ্গে থাকো আর দেখতে থাকো চৌ মহল্লা প্যালেস। চৌমহল্লা প্যালেস হায়দ্রাবাদের একদম সেন্টারে অবস্থিত। চারমিনার থেকে জাস্ট কয়েক কিলোমিটারের হাঁটা পথ। যদি তোমরা হাঁটতে না পারো তো ইউ ক্যান টেক অটো, 10 রুপিস অনলি। আমি সোজা পৌঁছে গেছি চৌমহল্লা প্যালেসের গেটের। দেখতেই পাচ্ছ কত বড় বড় গেট, মেনলি কাঠ আর লোহা দিয়ে তৈরি। সামনেই ডান দিকে রয়েছে টিকিট কাউন্টার। তো ইন্ডিয়ানদের জন্য টিকিট প্রাইস 60 রুপিস, আর বিলো 12 ইয়ার্সের যে সমস্ত বাচ্চা তাদের জন্য 20 রুপিস। সামনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে চৌমহল্লা প্যালেসের দরবার মহল। আর্কিটেক্ট যদি বলতে হয় তাহলে যথেষ্ট সুন্দর। কল্পনা করতেই পারছো ভেতরটা কতটা সুন্দর। আর ইনিশিয়ালি 2005 থেকে 2010-এর মধ্যে প্রিন্সেস এসরা এই চৌমহল্লা প্যালেসটাকে রেস্টোর করিয়েছে, তাই জন্য এখনও যতটা সুন্দর ছিল ততটাই সুন্দরভাবে এটা বিদ্যমান। এটা হচ্ছে চৌমহল্লা প্যালেসের আশেপাশের এরিয়াটা। তো বলে রাখি, চৌমহল্লা প্যালেসে আসার জন্য যারা প্ল্যান করছো, এটা জাস্ট চারমিনার থেকে 1 থেকে 1.5 কিলোমিটারের হাঁটা পথ। যে টাইমিং সেটা হচ্ছে সকাল 10টা থেকে 5:30 অবধি। তো ফাইনালি আমরা চলে এসেছি চৌমহল্লা প্যালেসের ভেতরের দরবার মহলে। সামনে যে রাজার বসার জায়গাটা দেখতে পাচ্ছ, আর এটা হচ্ছে দরবার মহল। তো এখানে হায়দ্রাবাদের 7th নিজাম রাজ্যাভিষেক করা হয়েছিল। তো হায়দ্রাবাদে মেনলি 7 জন নিজাম রাজত্ব করেছেন, তার মধ্যে রাজ্যাভিষেকের সমস্ত পর্ব এখানেই অনুষ্ঠিত হতো। এটা হচ্ছে দরবার মহল, এখনও সেই একই রূপে বিদ্যমান, আর সেই রাজকীয় ব্যাপারটা এখনও দেখতে পাচ্ছ। যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন এবং যথেষ্ট সুন্দরভাবে এটাকে মেনটেন করা হচ্ছে। দরবার মহল থেকে পাশেই রয়েছে একটা ফটোগ্রাফি হল। এখানে নিজামদের সমস্ত ফটোগ্রাফস রাখা আছে, তাদের বিভিন্ন মেমোরিজ এখানে কালেক্ট করে রাখা আছে এবং ডিফারেন্ট অ্যাওয়ার্ডস রাখা আছে এখানে। সামনেটি ভিডিওটা দেখে আশা করি তোমরা আন্দাজ লাগাতেই পারছো যে কীভাবে রয়্যাল গেস্টদেরকে ওয়েলকাম করা হতো এখানে। সেঞ্চুরিতে ফটোগ্রাফস বা চিত্রকলার সঙ্গে মানুষের কানেকশন ছিল অনেক বেশি। তাই যেই সমস্ত মানুষ যত বেশি বিত্তমান, অর্থাৎ যত বেশি অর্থ সম্পন্ন মানুষ, সেই সমস্ত মানুষ তত বেশি পেন্টিং বাড়িতে রাখত। তো সেটার নিদর্শন আশা করি তোমরা দেখতেই পাচ্ছ, দেওয়ালের চারিদিকে রয়েছে বড় বড় পেন্টিং। এবার আমরা চলে যাব হেরিটেজ ক্রকারি রুম।
তো এই রুম সম্বন্ধে বলে রাখি, এখানে রয়েছে নিজামদের ডাইনিং টেবিল অ্যান্ড তার সঙ্গে সঙ্গে পৃথিবীর বিভিন্ন দেশ, বিভিন্ন প্রান্ত থেকে নিয়ে আসা ক্রকারি সেট। দীর্ঘ 200 বছরেরও বেশি পুরানো এই সমস্ত ক্রকারি সেটগুলোকে দেখে সত্যিই রোমাঞ্চকর ফিল হচ্ছে। আসাফ জাহি ডাইনেস্টিতে বানানো হয়েছিল এই চৌমহল্লা প্যালেস, মোর পপুলারলি নোন অ্যাজ দ্য নিজামস রেসিডেন্স। এটা ইভেন টুডে দ্যাট এসেন্স অফ গ্লোরিয়াস ডেজ স্টিল অ্যালাইভ এই 19th সেঞ্চুরি প্যালেসটার মধ্যে। আর যেমনটা দেখতেই পাচ্ছ, এখানে রাজকীয় সমস্ত জিনিসকে সঞ্চয় করে রাখা আছে। তাই কোথাও না কোথাও এখানে আসলে সেই যে নিজামসদের লাইফস্টাইল, তাদের যে আদব কায়দা, তাদের অ্যাটার্স, এই সব কিছু তোমরা এখান থেকে ফিল করবে। সামনে যেটা দেখতে পাচ্ছ, এটা নিজামদের দীর্ঘ লম্বা একটা ডাইনিং টেবিল। এই ডাইনিং টেবিলেই মোস্টলি তারা ডিফারেন্ট বাইরে যে সমস্ত গেস্টস আছে তাদেরকে লাঞ্চ, ডিনার এইসব কিছু সার্ভ করতো। আর স্পেশাল গেস্টদের জন্যই বানানো এই ডাইনিং টেবিল। আর এখন এই ডাইনিং টেবিলটা বেসিক্যালি শোকেস করা হচ্ছে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা স্পেসিফিক ক্রকারি দিয়ে। ইটালি, জাপান, পারস্য, গ্রিক, লন্ডন, আমেরিকা, ডিফারেন্ট এরিয়া থেকে নিয়ে আসা হয়েছে এক একটা ক্রকারি পিসেস, এবং যেটাকে খুব সুন্দর করে সাজানো রয়েছে এবং সেগুলো সেই সমমর্যাদায় এখনও রয়েছে। সি দ্য বিউটি অফ দ্যাট ক্রকারি। হায়দ্রাবাদে মোট 7 নিজাম রুল করেছে। তার মধ্যে 4th যে নিজাম ছিলেন উনি এই কনস্ট্রাকশনের কাজ শুরু করেন, অ্যান্ড ইট টুক অ্যারাউন্ড 100 years টু কমপ্লিট অল দ্যাট কনস্ট্রাকশন ওয়ার্ক। 1750 থেকে শুরু হয়েছিল, 1857-এ এটা অ্যাকচুয়ালি ওপেন হয়। অ্যান্ড দ্য 5th নিজামস অফ হায়দ্রাবাদ টোটালি এখানে কাটিয়েছেন 6th এবং 7th নিজাম। তো এই প্যালেসটা বানানোর একটা রিজন ছিল, বেসিক্যালি এখানে রয়্যাল কোর্ট, তারপর ফেস্টিভ সেরিমনিজ, ডিফারেন্ট রয়্যাল বিগ গ্র্যান্ড ওয়েডিংস, ডিফারেন্ট পার্টিস, অ্যান্ড সঙ্গে সঙ্গে আমি যেমনটা বললাম ডিফারেন্ট ওয়েলকামিং দ্য রয়্যাল গেস্টস অ্যান্ড অলসো দ্য ডিফারেন্ট সেই সময়কার ব্রিটিশ গভর্নর জেনারেলস অ্যান্ড বাইরের যে সমস্ত ডিফারেন্ট কান্ট্রি থেকে যে সমস্ত গেস্টরা আসতো তাদেরকে ওয়েলকাম করার জন্যই বানানো এই চৌমহল্লা প্যালেস। এখন আমরা চলে এসেছি রয়্যাল হেরিটেজ ক্রাফটস রুমের মধ্যে। দেখতেই পাচ্ছ এখানে রাজাদের ব্যবহৃত সেই সময়কার ডাইনিং টেবিল, সেই সময়কার চেয়ার, সেই সময়কার বিশেষ বিশেষ যে সমস্ত আসবাবপত্র ছিল সে সব কিছু এখানে রেস্টোর করা রয়েছে। সামনে দেখতে পাচ্ছ একটা স্পেসিফিক হায়দ্রাবাদি সিল্ক অলসো রাখা রয়েছে এখানে। সি অল দ্যাট রয়্যাল ডিজাইনস। অবভিয়াসলি রাজাদের ব্যাপার মানে যা কিছু ডিজাইন বা সব কিছু হবে তার মধ্যে রাজকীয় একটা ব্যাপার তো থাকবেই, অ্যান্ড সেটা সমস্ত জিনিসপত্রের মধ্যে রয়েছে। সি অল দ্যাট বিউটি অ্যান্ড এনজয় করো। সামনেই রাখা রয়েছে হায়দ্রাবাদের যে 7th নিজাম, ওনার জুতো এবং তার সঙ্গে সঙ্গে ওনার হ্যাট। আর এই হেরিটেজ ক্রাফটসের রুম থেকে সামনের যে দরবার মহলটা সেটা দেখতে সত্যি অসাধারণ। রাখা আছে কিছু রাজকীয় অ্যাটায়ার এখানে।
ক্র্যাফটস দেখার পর আমরা এখন চলেছি সর্টস রুমে। এখানে রয়েছে রাজাদের সময়কার ব্যবহৃত অনেক ধরনের হাতিয়ার, সমস্ত ধরনের সোর্ডস, সমস্ত ধরনের গান, বন্দুক বা সেই সময় এসেনশিয়াল যা কিছু সেনাবাহিনীদের প্রয়োজন ছিল, ডিফারেন্ট ভ্যারাইটিস দেখতে পাবে এখানে। যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ, প্রচুর ধরনের অস্ত্রশস্ত্র তখন ব্যবহার করা হতো। এগুলো দেখতে দেখতে বারবার এটাই মনে হচ্ছে, না জানি কত মানুষের রক্তে রাঙা হয়েছিল এই সমস্ত অস্ত্রশস্ত্র। এখানে রয়েছে রাজাদের সময়কার ব্যবহৃত সমস্ত ধরনের গান। এতক্ষণ আমরা ঘুরে দেখছিলাম খিলবত, অর্থাৎ যে গ্র্যান্ড দরবার হল, যেখানে নিজামরা রয়্যাল কোর্ট এবং আদার যে ডিফারেন্ট রয়্যাল সেরেমনিস হতো সেগুলো ওখানে অনুষ্ঠিত হতো। সেখানে এই ধরনের ক্রাফটস এইসব কিছু রাখা রয়েছে। এখন আমরা চলে যাব অ্যাকচুয়ালি চৌমহল্লা প্যালেস। তো বাইরের দিকে রয়েছে খিলবত অর্থাৎ দরবার মহল, তারপর ভেতরে রয়েছে 4টে মহল, তাই জন্য এই মহলটা চৌমহল্লা, যেমনটা আগেই বললাম। তো আমরা একটা গ্র্যান্ড দরওয়াজা থেকে আমরা চলে এসেছি চৌমহল্লা প্যালেসের মধ্যে। তো চৌমহল্লা প্যালেসের মধ্যে প্রথমেই বাম দিকে রয়েছে তেহনিয়াত মহল, যেটা সামহাও এখন কোনো কাজ হচ্ছে, তো ওর মধ্যে এন্ট্রি করা যাবে না, বাট তাও দেখো সামনের দিক থেকে মহলটা এরকম দেখতে লাগছে। আর এই 4টে মহলের মাঝে রয়েছে একটা হিউজ বড় ফাউন্টেন, যেটা সত্যি অসাধারণ। আর আশেপাশে প্রচুর ছোটোখাটো রুম রয়েছে, সেখানে হয়তো এই মহলের আশেপাশে যে সমস্ত কর্মচারী বা কেউ ওরা হয়তো আশেপাশে থাকতো বা স্টোর রুম হিসাবে রাখা থাকতো। তেহনিয়াত মহলের পর আমরা এখন যাব আফজাল মহলে। এই মহলটা খোলা আছে, এর মধ্যে আমরা ভেতরে যেতে পারি। এটা হচ্ছে মহলটার ওভারঅল ভেতরের পোর্শন, দেখতেই পাচ্ছ, সুন্দর ঝাড়বাতি, কালারফুল একদম। সেই রয়্যাল যে একটা
বিউটি এবং তার সঙ্গে সঙ্গে যে এসেন্স সেটা হয়তো তোমরা এখানে এসে ফিল করতে পারবে। এখানে রয়েছে রানীদের ব্যবহৃত সেই সময়কার পার্স, শাড়ি এবং সেই সময়কার কিছু ড্রেসের কালেকশন। দেখো কতটা টাইনি ছোট ছোট সেই সময়কার ড্রেস এখানে রাখা রয়েছে। সিল্কের কিছু স্পেসিফিক কালেকশন রয়েছে। সামনেই এখানে রয়েছে একটা বসার জায়গা, এখানে হয়তো রাজা বা রানী কেউ একজন বসতো এখানে। এই মহলে মোস্টলি প্রিজার্ভ করে রাখা আছে সেই সময়কার যে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাটায়ার্স, কীভাবে নিজামস এবং নিজামসের ওয়াইফসরা সেখানে রেডি হতো। তো তাদের ডিফারেন্ট ওকেশন ওয়াইজ ডিফারেন্ট ধরনের পোশাক পরিচ্ছদ পরতো, সেগুলোর স্যাম্পল এখানে রাখা আছে। আই হোপ এখানে এই সমস্ত যারা পরে আছে এগুলো তো অবশ্যই প্রচুর দামি তো হতোই, কারণ নিজামদের ব্যাপার। তার সঙ্গে সঙ্গে মোস্টলি সিল্ক মেড কাপড়, যেটা মনে হচ্ছে এখানে এসে। See all that gorgeous royal attires thing. তো যারা হায়দ্রাবাদে ঘুরতে আসার প্ল্যান করছো তাদেরকে আমি অবশ্যই বলে রাখবো একসঙ্গে এই চৌমহল্লা প্যালেস, নিজাম মিউজিয়াম, চারমিনার, তার সঙ্গে সঙ্গে লাড বাজার, এগুলো একসঙ্গে প্ল্যান করো, কারণ এই সমস্ত লোকেশনগুলো 2 থেকে 3 কিলোমিটার একটা থেকে আরেকটা ডিস্টেন্স। আফজল মহল দেখার পর আমরা এখন চলে এসেছি আফতাব মহলে। এটা সবথেকে সুন্দর মহল, আর সামনে এখান থেকে দেখতেই পাচ্ছ যেমনটা বললাম 4টে মহলের মাঝে রয়েছে একটা দীর্ঘ লম্বা ফাউন্টেন, আর চারিদিকে রয়েছে সুন্দর করে গোছানো বাগান। এই আফতাব মহল বেসিক্যালি বেডরুম রাজাদের, তাই এটার সৌন্দর্য সত্যি অসাধারণ। তবে এর ভেতরে অ্যালাউ করছে না, কিন্তু সামনে থেকে গিয়ে দেখতে পারো এর যে বিউটি। আর হলের বা চারিদিকে যে সমস্ত আর্কিটেক্ট যদি বলো, খুব সুন্দর করে সাজানো গোছানো এবং খুব সুন্দর। চারিদিকেই যেদিকে তাকাবে সেদিকেই মনে হচ্ছে যে রয়্যাল এন্টিটি যেটা, সেটা এখনও প্রতিটা কোণায় বিরাজ করছে। দরজা খুলে ভেতরে যাওয়া সম্ভব নয়, কিন্তু দরজার ভেতর থেকে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। রাজাদের ব্যবহৃত বিভিন্ন সোফা, তাদের আসবাবপত্র, তার সঙ্গে সঙ্গে এখানে রাখা রয়েছে বড় বড় মিরর, তার আর হচ্ছে এই ঝাড়বাতি। এখানে রয়েছে অলমোস্ট 8টা রুম, যেটা 8টাই বেডরুম হিসাবে ইউজ করা হতো। এই মহলের বিউটিটা সত্যি অসাধারণ, আর এগুলো সব কিছু প্রিজার্ভ করে রাখা আছে বলেই হয়তো ভেতরে ঢুকতে পারা যাচ্ছে না। এরপর সবথেকে বড় অ্যাট্রাকশন হচ্ছে ভিনটেজ কার। নিজামদের ভিনটেজ কারের প্রতি শখ ছিল অনেক বেশি, তাই এখানে রাখা রয়েছে একের পর এক ভিনটেজ কার। এটা হচ্ছে রোলস রয়েস 1912। তো বেসিক্যালি এটা নিয়ে একটা সুন্দর স্টোরি রয়েছে। তার হচ্ছে যে এখানকার 7th নিজাম যখন হচ্ছে ঘুরতে গিয়েছিলেন, তো তখন হঠাৎ করেই ওনার মনে হয় এই গাড়ির শোরুমে চলে যান। তো শোরুমে যাওয়ার পর উনি নর্মাল ড্রেস পরেছিলেন, তাই ওখানকার লোকজন ওরা বলে যে আপনার দ্বারা এটা কেনা হবে না, তো আপনি এখান থেকে বেরিয়ে যান। তো তারপর ভেরি নেক্সট ডে নিজাম তার নিজামস যে অ্যাটায়ার, সেই সমস্ত অ্যাটায়ারে যান এবং রোলস রয়েস কিনে নিয়ে এসে চলে আসেন।
এবং তারপর থেকে এই রোলস রয়েসকে উনি হায়দ্রাবাদে ঝাড়ু পোছার কাজের জন্য ইউজ করতেন। যখন রোলস রয়েস কোম্পানি থেকে এটা জানা যায় তখন তারা ক্ষমাপ্রার্থী হয়, একটা টোকেন পাঠায় এবং তার সঙ্গে সঙ্গে রাজার সঙ্গে দেখা করতে আসেন রোলস রয়েস কোম্পানি থেকে। তারপর এই গাড়িকে প্রিজার্ভ করে রাখা হয়েছে, বাট আগে এটাকে ঝাড়ু পোছার কাজ করতে ইউজ করা হতো। তো বেসিক্যালি রাজা বলে কথা এবং তাদের সেন্টিমেন্ট। শুধু রোলস রয়েসই নয়, এখানে রাখা হয়েছে আরও অনেক ডিফারেন্ট নামের ভিনটেজ কার, দেখতেই পাচ্ছ। কারের পাশাপাশি বাইকেরও এখানে বেশ ভালো কালেকশন রয়েছে। দেখো, যেমন এগুলো সেই সময়কার নিজামদের ব্যবহৃত ডিফারেন্ট বাইক। ভিনটেজ কারের এখানে এসে মনে হচ্ছে একবার যদি গাড়িগুলো নিয়ে একবার পুরো হায়দ্রাবাদ শহরটা ঘুরে আসতে পারতাম। এখানে আসলে তোমাদেরও সেম এরকমই মনে হবে। এখানে একটার পর একটা স্পেসিফিক এবং অসাধারণ কালারের ভিনটেজ কার প্রিজার্ভ করে রাখা আছে। আর যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ, শুধু কার বা বাইকই নয়, তার সঙ্গে সঙ্গে সেই সময় রয়্যাল যে সমস্ত ঘোড়ায় টানা গাড়ি বা এইসব কিছু ইউজ করা হতো, তো সেগুলোও আশেপাশে রাখা রয়েছে। জিপ গাড়ি রাখা রয়েছে, দেখতে থাকো। দেখো কত ধরনের জিপ এখানে রাখা রয়েছে। তো যাই হোক, এটা ছিল ভিনটেজ কার সাইডে রয়েছে। আর তার পাশের যে অংশটা, যেখানে রয়েছে একটা ফাউন্টেন, আর এই যে আফতাব মহলটা, আফতাব মহলের পিছনের পোর্শন হচ্ছে এটা। প্রতিটা কর্নার এই চৌমহল্লা প্যালেসের সুন্দর করে গোছানো এবং খুব সুন্দরভাবে মেনটেন, তাই জন্যই হয়তো রয়্যাল এন্টিটি খুব সুন্দরভাবে এখানে ফুটে উঠছে প্রতিটা জায়গাতে। এটা চৌমহল্লা প্যালেসের আরেকটা মহল, এটা হচ্ছে মেহতাব মহল। তো বেসিক্যালি এখানে দেখতেই পাচ্ছ, যেমন এখানে অফিস ওয়ার্কের জন্য রাখা হয়েছে। এখানে সেই সময়কার অনেক ম্যানুস্ক্রিপ্টস, অনেক কিছু জিনিস রয়েছে। তো এই অফিস ওয়ার্ক মেনটেন হচ্ছে, তাই এর ভেতরেও যাওয়া সম্ভব নয়। এটা চৌমহল্লা প্যালেসের যে দরবার মহল, তার ঠিক পিছনের দিকের পোর্শনটা অসাধারণ লাগছে দেখতে। অ্যান্ড প্যালেসটা সত্যিই অসাধারণ, এবং এটাকে কিন্তু হায়দ্রাবাদের একটা বেস্ট টুরিস্ট স্পট হিসাবে কনসিডার করা হয়ে থাকে। এখানে প্রচুর জায়গা রয়েছে যেখান থেকে সুন্দরভাবে ফটোগ্রাফস ক্লিক করা যায় এবং অসাধারণ। আর প্রতিটা দেওয়াল এত সুন্দর সূক্ষ্ম কারুকার্য দিয়ে তৈরি যে তোমার দেখে অবশ্যই ভালো লাগবে। আশা করি ভিডিও থেকে তোমরা সেটা বুঝতেই পারছো। সামনে রয়েছে ওয়াচ টাওয়ার। তো ওয়াচ টাওয়ারের যে টাইম, সেই টাইম ওয়াইজ এখানে হায়দ্রাবাদের নিজামদের সবার টাইম কন্ট্রোল হতো, বাট এখন সামহাও ক্লক টাওয়ারটা রেস্টোরের কাজ চলছে, বুঝতেই পারছো। তো এই ক্যাম্পাসেই রয়েছে একটা শপ, এখানে তোমরা ডিফারেন্ট রয়্যাল জুয়েলারিজ, তার সঙ্গে সঙ্গে ডিফারেন্ট এই চৌমহল্লা প্যালেস রিলেটেড বা হায়দ্রাবাদ নিজামসদের রিলেটেড বুকস এখানে অ্যাভেলেবেল রয়েছে। তো চাইলে তোমরা এখান থেকে শপিং করতে পারো। এছাড়াও চাইলে তোমরা নিজাম অ্যাটায়ারে বা সেই সময়কার অ্যাটায়ারে ছবি তুলতে পারো, যেটা আমার খুব ভালো লেগেছে। আর মেমোরিজ হিসাবে যারা ভিজিট করতে চাইছো তারা তো অবশ্যই ফটো তুলতে পারো। জাস্ট 100 টাকা করে নিচ্ছে পার ফটোগ্রাফস। এরকম রয়্যাল লুকে তুমি ফটো তুলবে। তো এটাই ছিল আজকের চৌমহল্লা প্যালেস ভিজিট। আশা করি তোমাদের এই ভিডিও ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর এইভাবেই আমার পাশে থেকো আর দেখতে থাকো আরও নতুন নতুন অনেক ভিডিও। বাই।